আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গত ক্লাসে আমরা বাচ্চিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। বাচ্চিমের বিভিন্ন রূপ, কোন জায়গার বাচ্চিমের কি উচ্চারণ হয়, মোটামুটি কভার করার চেষ্টা করছি। কিন্তু ওগুলো ছিল সিঙ্গেল বাচ্চিম বা আপনার একটা বর্ণ বাচ্চিমে গেলে যা হয় সেইগুলো আর কি আমরা আলোচনা করেছি। কিন্তু আজকে আমরা আলোচনা করব ক্ষোভ বাচ্চিম সম্পর্কে। ক্ষোভ বাচ্চিম বা জোড়া বাচ্চিম সম্পর্কে, মানে দুইটি বর্ণ একসঙ্গে বাচ্চিমে বসলে তাহলে কোনটা উচ্চারণ করবেন, কিভাবে করবেন, এই বিষয়ে আজকে আমি আলোচনা করব। আসুন, কোরিয়ান ভাষায় মোটামুটি 11টি জোড়া বাচ্চিম আছে। তার মধ্যে সব কয়টারই মোটামুটি বাম পাশেরটা উচ্চারিত হয়, আপনার তিনটা ব্যতীত। তিনটা জোড়া বাচ্চিমের ডান সাইডেরটা উচ্চারিত হয়, মানে দুইটা করে বর্ণ থাকবে, তার ডান সাইডেরটা উচ্চারিত হবে। আর বাদ বাকি আপনার 8টার ক্ষেত্রে বাম সাইডেরটা উচ্চারিত হবে। এটা অন্যভাবেও বলা যায়। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে 11টি। গিয়কসেওত, নিয়নজিওত, বিয়পসেওত, নিয়নহেওত, রিয়লহেওত, রিয়লবিয়ত, রিয়লসেওত আর রিয়লথেওত। এই হলো 8টা। এই 8টার আপনার সবসময় কি হবে, বাম সাইডেরটা উচ্চারিত হবে। বাম সাইডের গুলো উচ্চারিত হবে। শুধুমাত্র এই তিনটার ক্ষেত্রে রিয়ল গিয়ক, রিয়ল মিয়ম আর রিয়ল ফিও, এই তিনটার ক্ষেত্রে কি হবে, ডান সাইডের গুলার উচ্চারণ হবে। এই জায়গায় একটু সমস্যা আছে বা একটু কারেকশন আছে। সেটা কি, ফিওপটার ক্ষেত্রে ফিওপ বাচ্চিমে গিয়ে কি হবে, বিয়োগ উচ্চারিত হবে। এখন বলবেন যে রিয়ল বিয়োগ তো আছে, তাহলে এইটার কি দরকার ছিল? অর্থের পরিবর্তনের কারণে। কিন্তু রিয়ল ফিওপটা নিচে গেলে ফিওপ বয়ের উচ্চারণ হবে। এখন এই যে দেখেন, তাইলে এইভাবে আপনি জোড়া বাচ্চিমের কাহিনীগুলো বলতে পারেন। আর একটা সিস্টেম আছে যেটা আর কি দেশে যেভাবে পড়ায় বা অনেকেই বলে, আমি দেখছি যে সিরিয়াল অনুযায়ী, এই আপনার ব্যঞ্জন বর্ণের সিনিয়রিটি অনুযায়ী যেটা সিনিয়র ওইটাই উচ্চারিত হবে। যেহেতু মুষ্টিমে কয়টায় আপনার জোড়া বাচ্চিম, দেখা যাচ্ছে আসলেই তাই, আপনার সিনিয়র গুলোই উচ্চারিত হচ্ছে, শুধু এই তিনটা ব্যতীত। কারণ গিয়ক, নিয়ন
তারপরে মনে করেন যে হেয়, তারপরে এগুলো তো অনেক নিচের মানে বর্ণ, যার কারণে এই সিনিয়র গুলোই উচ্চারিত হচ্ছে। তো যাই হোক, ওই নিয়মেও যদি আপনি মনে রাখতে পারেন রাখবেন। তবে এটা হচ্ছে মূল মানে যে নিয়ম আর কি, গ্রামেটিক্যাল নিয়ম অনুসারে এইটা, যে আপনার এই বাম সাইডের এই জোড়া বাচ্চিমগুলোর বাম সাইডের গুলো উচ্চারিত হবে, শুধুমাত্র এই 3টা জোড়া বাচ্চিমের ডান সাইডেরটা উচ্চারিত হবে। তারও মধ্যে আবার ফিয়পটা কি হবে না, ফিয়পটা বাচ্চিমে গিয়ে ফ থাকবে না, ওটা বিয়পের উচ্চারণ হবে। এই রকম। তো এর মধ্যে আপনারা পাবেন হলো এইটা পাবেন, 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 এই কয়টা পাবেন। বাদ বাকি এগুলো খুবই কম পাওয়া যায়, আমি সবগুলো পাই নাই আর কি। তো এই হচ্ছে জোড়া বাচ্চিমের সিস্টেম। এখন জোড়া বাচ্চিম প্রয়োগের একটু নমুনা দেখা যে আসলে প্রয়োগটা কি রকম করে হয়। তাহলে এই বিয়োগ সিয়তের জোড়া বাচ্চিমের কি হবে, বাম পাশেরটা উচ্চারণ হবে, তাহলে বিয়োগ উচ্চারণ হবে। তাহলে ক্ষয় আকার আর বিয়োগ নিচে গেলে খাপ, খাপ মানে দাম বা মূল্য। এখন এই জায়গাতে একটা কাহিনী আছে, সেটা কি, আচ্ছা এগুলো আপনারা খাতায় নোট করে রাখেন। খাপ মানে হচ্ছে মূল্য, খাপ, খাপ মানে মূল্য বা দাম। কিন্তু এর সাথে ই বা খা যে কোনো একটা তো যুক্ত হবে, একটা স্বরবর্ণ যুক্ত হবে। এই উন নুন ই খা এগুলো কিভাবে যুক্ত হয়, কেন যুক্ত হয়, এটা আমি গ্রামার অংশে বলে দেব, ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এই জায়গাতে আমি বাচ্চিম থাকলে ই যোগ হবে, ই যোগ হবে, আর বাচ্চিম না থাকলে খা যোগ হবে। এখন এখন কি হবে, এটা খাবি হবে না খাপসি হবে না খাপ কি হবে এটা? আচ্ছা, এইটা নিয়ম হচ্ছে জোড়া বাচ্চিমের পরে যদি স্বরবর্ণ আসে, গ্রামার অংশে এটাও আমি দিয়ে দেব। গ্রামার অংশে আসলে এখন আমি যাই নাই, বা আপনাদেরকে এত তাড়াতাড়ি গ্রামার আমি দিতে চাচ্ছি না, মাথায় চাপ পড়ে যাবে। আরো 2-3টা মানে ক্লাস পর থেকে আমি হয়তো গ্রামার দেওয়া শুরু করব আর কি, অন্তত 12-13টা ক্লাস যাক। এর মধ্যে আপনারা আনুষঙ্গিক বিষয়গুলো জেনে রাখেন আগে, তারপরে গ্রামার দেওয়া শুরু করব। তো এখানে দেখুন জোড়া বাচ্চিমের নিয়ম হচ্ছে জোড়া বাচ্চিমের ডান পাশের যে বর্ণটা থাকে, যদি স্বরবর্ণ জোড়া বাচ্চিমের পরে আসে তাহলে ডান পাশেরটা ওপরে গিয়ে পূর্বের রূপ ধারণ করবে। তাহলে মনে মনে আপনি কি করলেন, সেওরটা এই জায়গা ধরেন, জোড়া বাচ্চিমের পরে স্বরবর্ণ আসার কারণে ডান পাশের বর্ণটা উপরে চলে গেছে, এই যে সেওরটা উপরে চলে গেছে, তাহলে খাপসি, খাপসি। এখন খাপসি মানায়, ই মূল গণে খাপসিগা মানায়, মানে এই জিনিসটার দাম বেশি। এই যে গেল আপনার এই জোড়া বাচ্চিম মানে ভেঙে যাওয়ার নিয়ম। এখন দেখেন মজার একটা কাহিনী দেখেন, আচ্ছা আন্দা, এটা একটা ভার্ব, আন্দা, আন্দা মানে বসা।
এখন এই জোড়া বাচ্চিমের কাহিনী হচ্ছে, আমরা যখন কোর্স করছি বা ওই সময় আসলে তো অনেক শিক্ষকরাও ছিল যারা অতটা বুঝতো না। 2009 সাল কেবল আপনার কোরিয়ান ভাষা শুরু হয় দেশে। আনস্তা বলতো, আনস্তা, আসলে এটা কি হবে, আন্দা। আন্দা মানে বসা, কিন্তু এই দুইটাই উচ্চারিত হবে। সেটা কিভাবে, যখন সেন্টেন্স এন্ডিং এ যাবেন সম্মানীর ক্ষেত্রে, আপনার অনারিফিকে যখন সেন্টেন্স এন্ডিং করতে যাবেন, এগুলো টেন্সের ক্লাসে আপনার বিস্তারিত আলোচনা করা আছে, দেখে নেবেন। তখন বাচ্চিম থাকলে কি হবে, বাচ্চিমের পরে একটা উ যুক্ত হবে, উ যুক্ত হওয়ার পরে সেইও হবে। তাহলে কি হবে দেখেন, একটা স্বরবর্ণ চলে আসছে, আর এই স্বরবর্ণ আসার কারণে ডান পাশের বর্ণটা ওপরে চলে গেছে, গিয়ে তার পূর্বের রূপ ধারণ করছে। তাহলে কি হবে, আন জু সেও, আন জু সেও, আনজু সেও। এখন আনুসেয় হবে না, কিন্তু এখানে অনেকেই এই ভুলটা করে, বা অনেকেই এইরকম ইয়ে করে যে এই নিয়মটাকে উপরে নিয়ে যায় যে আনুসেয়। না, আনুসেয় হবে না, এই জেয়রটা উপরে যাবে, কারণ ডান পাশের যে বর্ণটা থাকবে ওটাই পরবর্তী স্বরবর্ণের সাথে অ্যাড হবে। তাহলে কি হবে, আনজুসেয়, আনজুসেয়, এইরকম উচ্চারণ হবে, আনজুসেয়। তারপর আপনার সিনিয়র যারা আছে কোম্পানিতে যখন কাজ কাম করবে, তখন এরকম বলবে, ধরেন রহিম, রহিম ইলোয়া ইয়োগি আনজা, ইয়োগি আনজা মানে এখানে বস, আনজা ওখানে শুধু তুই তুমি, ওই যে তুই তুমির যে কাহিনীটা, টেন্সের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। তুই তুমি কিভাবে বলবেন, আপনি করে কিভাবে বলবেন, এবং টেন্স সহকারে সবই তো ওই ক্লাসে আছে। একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে কোরিয়ান ভাষা আপনার অর্ধেক ক্লিয়ার হয়ে যাবে ওই একটা ক্লাসে। তাহলে জাস্ট কি করলো, আ দিয়ে তুই বুঝালো, প্রেজেন্ট টেন্সের, এটা প্রেজেন্ট টেন্সের ইনফর্মাল, মানে তুই করে বলতেছে আর কি। ইয়োগি আনজা মানে এখানে বস। তাহলে যখন এই আডা আসে তখন কি হলো, জেওরটা এখানে চলে গেল, এখানে চলে যাওয়ার পরে এইটা পূর্বের রূপ ধারণ করলো, জিওত পুনরায় সেই বর্গীর জ হয়ে গেল। তাহলে আন যা এখানে এইরকম হয়ে গেল, আন যা, এই জেওরটা উপরে গিয়ে এরকম হলো, আনজা। আনজা মানে বসা। এটা তখন কিন্তু আন্দার থাকলো না, বা আনুসেয় হবে না। আনুসেয় এরকম অনেক ভুল করে অনেকেই, দেখছি আমি। তো জোড়া বাচ্চিমের নিয়মটা এরকম, জোড়া বাচ্চিমের পরে যদি স্বরবর্ণ আসে, ডান পাশেরটা ওপরে গিয়ে পূর্বের রূপ ধারণ করে, মনে রাখবেন এটা। আর জোড়া বাচ্চিম ওই কয়টাই আছে, ও আরেকটা মনে রাখবেন, সেটা কি হয়তো চিন্তা করবেন যে কেড়ে এই 8-5 কি 8টা আর 3টে 11টা জোড়া বাচ্চিম। তাহলে এগুলো যখন আসবে, সংযুক্ত ব্যঞ্জনবর্ণ যখন আসবে বাচ্চিমে, এগুলো কিন্তু জোড়া বাচ্চিমের মধ্যে পড়বে না, এগুলো সংযুক্ত ব্যঞ্জনবর্ণ হিসেবেই বাচ্চিমে গেছে। এগুলো আবার ওই জোড়া বাচ্চিম মনে করেন না, এগুলোর নিয়মেই চলবে। এগুলো যেখানেই যাবে এরা জোড়া ধরে, এরা জোড়া ভাঙবে না। সাংসিয়ত এ যদি ওপরে যায়, ওই সাংসিয়ত সহ চলে যাবে, সাংবিয়োগ ওপরে গেলে সহ চলে যাবে। এগুলো কিন্তু একা একা যাবে না।
আর যেগুলো জোড়া বাচ্চিম দেখালাম 11টা, এই 11টা জোড়া বাচ্চিমের মনে করেন যে পাশে যদি স্বরবর্ণ আসে তাহলে ভাঙ্গে যাবে এরা, কিন্তু এরা কি হবে না, ভাঙবে না। এই ছিল মোটামুটি আপনার এই জোড়া বাচ্চিমের কাহিনী। এখন এই দুটাকে আবার মিশ্রণ করেন না, এগুলা সংযুক্ত ব্যঞ্জন বর্ণ, আর ওগুলো হচ্ছে জোড়া বাচ্চিম, ক্ষেপ বাচ্চিম আর কি, জোড়া বাচ্চিম। তো আমার মনে হয় ক্লিয়ার হয়েছেন আজকে জোড়া বাচ্চিম কোনটা আর সংযুক্ত ব্যঞ্জন বর্ণ কোনটা, এগুলো ক্লিয়ার হয়েছেন, এবং এর নিয়মটাও মোটামুটি মনে হয় আর সমস্যা থাকলো না। তো আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে ভাই একটু শেয়ার করেন, লাইক দিয়েন, টুকটাক কমেন্ট করেন, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আচ্ছা, তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।